আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবা ছায়া গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সাথী বলল, দোস্ত আমি রাজকে ভালোবাসি, আর তুই রাজকে বলবি সাথী তোমাকে ভালোবাসে। বলবি বল। কথা বলল, রাজ তো বিবাহিত, একটা মেয়েও আছে, কিভাবে সম্ভব বল। শোন না দোস্ত, তুই তো দেখতে অনেক ভালো, রাজের চেয়েও অনেক ভালো ছেলে পাবি। সাথী বলল, না রে দোস্ত, রাজকেই আমার চাই। আর যতটুকু জেনেছি রাজের স্ত্রী নেই, মারা গিয়েছে। কথা বলল, আচ্ছা দোস্ত আমি বলবো, এবার খুশি? সাথী বলল, লাভ ইউ দোস্ত, আমি জানতাম তুই আমাকে হেল্প করবি। জানিস কথা, রাজ আমার চোখ খুলে দিয়েছে। তারপর রেস্টুরেন্টের সব ঘটনা খুলে বলল সাথী। কথা বলল, ও এটাই বুঝি প্রেমে পড়ার কারণ? সাথী বলল, বলতে গেলে তাই। আমি কয়েকদিন আর ঘুমাতে পারিনি। দোস্ত বলবি কিন্তু মনে করে। কথা বলল, আচ্ছা বলবো নি। সাথী বলল, আসি তাহলে। আচ্ছা। আমি এইদিকে রায়সাকে অফিসে দেখে চমকে উঠলাম। মামুনি, তোমার স্কুল তো আরো দেরিতে ছুটি হওয়ার কথা, এত তাড়াতাড়ি কিভাবে আসলে? রায়সা বলল, বাবাই আজ আমাদের রেজাল্ট দিয়েছে, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি বাবাই। আর কথা আন্টি আমাকে নিয়ে এসেছে। বাবাই, তুমি বুঝি মন খারাপ করেছো আন্টির সাথে আসার কারণে? বাবাই, আমি আসতে চাইনি। বাবাই, আমি ফার্স্ট হয়েছি, আমার বুকে নিবা না? আমি বললাম, মামুনি আসো, আজ আমার কষ্ট সার্থক। রায়সাকে বুকে নিয়ে চোখের পানি ঢেলে দিলাম। হঠাৎ দরজার ওপাশে কারোর উপস্থিতি টের পেলাম। চেয়ে দেখি কথা ম্যাডাম, হাতে একটি মেডেল। কথা বলল, তাহলেও সৌজন্যতা বোধ বলে একটা বিষয় আছে তো। আমি বললাম, আচ্ছা বাদ দেন, কিছু বলবেন আমায়? কথা বলল, রাজ আমাদের রায়সা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আমি বললাম, ম্যাডাম কোথাও যেন একটা ভুল বললেন না, রায়সা শুধু আমার, গরিব বাবার গরিব মেয়ে। কথা বলল, সরি। আমি বললাম, ইটস ওকে। কথা বলল, এই যে রায়সার মেডেল, ধন্যবাদ। কথা বলল, রাজ বিকালে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমি বললাম, সরি ম্যাডাম। কথা বলল, আচ্ছা রাজ আমাকে কি ক্ষমা করা যায় না? আমি বললাম, আশ্চর্য, কিসের ক্ষমা? কথা বলল, ওই যে সেদিন চড় মেরেছিলাম। আমি বললাম, আরে ম্যাডাম ওইটা আপনি এখনো মনে রেখেছেন? ভুলে যান, আমরা গরিব তো, ওইসব খেয়ে অভ্যাস আছে। আর আপনি সেদিন ঠিক কাজটাই করেছিলেন, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমি কে। কথা বলল, রাজ প্লিজ আর বলো না, আমাকে ক্ষমা করে দাও। আর তোমার কথাই ঠিক, নিলয় একটা প্লে বয়। আমি কিছু না বলে মুচকে আসলাম। কথা বলল, রাজ ক্ষমা করেছো তো আমায়? আমি বললাম, এবার আমি আসি। অফিস শেষ করে বাসায় এসে রায়সার পছন্দের খাবার রান্না করে যখন বাবা মেয়ে খেতে বসছি, এমন সময় রায়সা বলল, বাবাই আজ মম থাকলে অনেক খুশি হতো তাই না, আমি যে ফার্স্ট হয়েছি। আচ্ছা বাবাই, আমাকে কি মম কুড়িয়ে পেয়েছিল, এই জন্য আমাকে তোমার কাছে রেখে চলে গিয়েছে? জানো বাবাই, আজকে রাফির মা যখন রাফিকে টিফিন খাইয়ে দিচ্ছিল, তখন আমার মমের কথা খুব মনে পড়ছে। রাফিকে ওর মম কত ভালোবাসে, ওকে আদর করে খাইয়ে দিয়ে কোলে তুলে নিয়ে পাপ্পি দেয়। জানো বাবাই, সবাই বলে আমার মম নেই। রায়সার কথা শুনে দু চোখ বেয়ে পানি ঝরছে, বুকের ভেতরে কষ্টটা নতুন করে ভেসে উঠছে। রিয়ার কথা খুব মনে পড়ছে। রায়সা যখন রিয়ার গর্ভে ছিল, তখন রিয়া বলেছিল, জানো রাজ, আমার মেয়ে হলে কখনো তার চোখে জল আসতে দিব না, আমার মেয়ের খাবার চামচ হবে আমার হাত। আর সেই রিয়া রায়সাকে রেখে চলে গেছে, ছিন্ন করেছে আমাদের পবিত্র ভালোবাসাকে। রায়সা বলল, বাবাই তুমি কাঁদছো? কেঁদো না বাবাই, আমি এই কান ধরছি। সরি বাবাই, আমার ভুল হয়ে গেছে, মনে ছিল না, মমের কথা বলে ফেলেছি। রায়সা বলল, বাবাই হা করো, তোমায় খাইয়ে দিই। আর কেঁদো না তো, হা করো। আমি বললাম, আচ্ছা। মায়ের মতো পরম যত্নে রায়সা খাইয়ে দিচ্ছে। মুহূর্তের মাঝে শত কষ্ট ভুলে গেলাম। রাতে ঈশান নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ফরজের আজান শুনেই ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিচেনে চলে গেলাম। ব্রেকফাস্ট রেডি করে রায়সাকে স্কুলে চলে গেলাম। লাঞ্চ টাইমে পিয়ন বলল, ম্যাডাম তার রুমে ডেকেছে। আমি ফাইলের কাজ শেষ করে ম্যাডামের রুমে যেতেই ম্যাডাম বসতে বলল। কথা বলল, রাজ কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? কথা বলল, ভালো। লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করবে না? আমি বললাম, জি ম্যাডাম, এই তো ক্যান্টিনে যাচ্ছিলাম। পিয়ন বলল, আপনি ডেকেছেন। কথা বলল, চলো না একসাথে লাঞ্চ করি। আমি বললাম, সরি ম্যাডাম, গরিবের পেটে ঘি হজম হয় না। কথা বলল, সত্যি লাঞ্চ করবে না আমার সাথে? আমি বললাম, সরি ম্যাডাম, আমি আসি। আমি ম্যাডামের রুম থেকে বের হওয়ার আগেই খাবারগুলো ফ্লোরে ছুঁড়ে মারলো। আমি আর পিছন ফিরে তাকালাম না, জানি এটা ধনীদের আবেগ। আমি ক্যান্টিনে বসে যখনই হাত ধুয়ে খেতে বসবো, এমন সময় কথা ম্যাডাম আমার টেবিলে এসে বসলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, ম্যাডাম ক্যান্টিনে। আমি না খেয়ে যখন উঠে পড়বো, এমন সময় ম্যাডামের হাতটা আমার হাতের উপর এসে পড়লো। কথা বলল, রাজ মালিক শ্রমিক কি একসাথে বসে খেতে পারে না? ইসলাম কি আমাদের এই শিক্ষা দেয়?
আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডামের চোখে পানি টলটল করছে। আমি কোনো রকম খাবার শেষ করে স্কুলে চলে গেলাম। রাইসাকে বাসায় রেখে আসতে চাইলেও আমার সাথে জেদ করে অফিসে এসে পড়লো। আমি অফিসে জরুরি একটি ফাইলের কাজ করছি, আর রাইসা অফিসের বাকি কলিগদের সাথে গল্প করছে। ফাইলটা রেডি হয়ে গেলে আমি কথা ম্যাডামকে দিতে আসতে যাই। কথা ম্যাডামের রুমে ঢুকতেই জোরে সুরে একটা ধাক্কা খাই। হাতে থাকা ফাইলটা ছিটকে পড়ে যায়, আর আমার উপর কেউ একজন পড়ে। সেই দেখি সাথী। মাথায় প্রচন্ড আঘাত লাগে, আমি উঠতে পারছি না। হঠাৎ ছাতি যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ছাতি তার ঠোঁট জোড়া আমার ঠোঁটে লাগিয়ে দেওয়ার আগেই ছাতিকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। ছাতির ঠোঁট জোড়া আমার ঠোঁটে স্পর্শ না করলেও গাল স্পর্শ করে যায়। ছাতি আমার উপর থেকে উঠে উন্না ঠিক করছে, আর কথাকে বলছে, ছি, লজ্জা করে না অসভ্যতামি করতে? দোস্ত, দেখ না, তোর অফিসের কর্মচারী আমাকে কিস করতে চাই, জোর করে আমার এই বলে কান্না করে দেয়। কথা আমার দিকে তাকিয়ে দেখে আমার গালে লিপস্টিক লেগে আছে। আমি কোন রকম উঠে দাঁড়াতে কথা আমার গালে কয়েকটা চর বসিয়ে দিয়ে বলল, ছি, লজ্জা করে না মেয়েদের সাথে অসভ্যতামি করতে? তোরা সত্যি পুরুষ জাত, মেয়েদের পেলে নিজেদের কন্ট্রোল করতে পারিস না। লিপস্টিকের উষ্ণ ছোঁয়া পেতে এতটাই ইচ্ছা, তাহলে প্রতিতলায় যেতে পারিস। আমি বললাম, ম্যাডাম, আপনি ভুল করছেন। কথা বলল, আবার মুখে মুখে তর্ক, এই বলে আবারও চর বসিয়ে দেয়। এমন সময় রায়সা দৌড়ে এসে কথার পা জড়িয়ে ধরে বলে, আন্টি, আমার বাবাকে আর মেরো না, আমাকে মারো, তবু বাবাইকে মেরো না। আমার বাবা খুব ভালো, বাবাইকে মেরো না। তুমি জানো আমার বাবাইকে মারলে আমি ব্যথা পাই। কথা ম্যাডামের চিল্লাচিল্লিতে অফিসের সবাই জড়ো হয়ে যায়। সাথী বলে, কথা এসব কি বলছিস? কথা বলল, তুই চুপ কর দোস্ত, এতটা নির্লজ্জ বেহায়া আগে জানতাম অনেক ভদ্র, কিন্তু আজ নিজে যা দেখলাম তা দেখে থুতু দিতে ইচ্ছে করছে। আমি আর কোনো চরিত্রহীনকে দেখতে চাই না। যে অপরাধ করেছিস এর জন্য পুলিশে দেওয়ার দরকার ছিল, কিন্তু তোর ছোট্ট মেয়েটার কথা ভেবে পুলিশে দিলাম না। কথা বলল, একটা মেয়েকে নিয়ে পড়ে গিয়ে লিপস্টিকের স্বাদ নেওয়া, সি, নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। রাজ ভাইয়া, আপনাকে ফেরেস্তার মতো মনে করতাম, মনে মনে ভাইয়ার আসন দিয়েছিলাম, আর সেই আপনি কিনা ম্যাডামের বান্ধবীর সাথে? আপনার গালে লিপস্টিক না থাকলে তো বিশ্বাসই করতাম না। শেষমেশ আপনিও। নীলিমার কথা শুনে চোখের পানি অজরে পড়তে লাগলো। দুইটা গালে 5 আঙুলের ছাপ বসে গেছে, বুক ফেটে কান্না আসছে। রায়সা বলল, আপনারা সবাই শুনেন, দেখেন আমার বাবা কান্না করছে। ও আন্টি, তুমি আমাকে মারতে, আমার বাবাকে কেন মারলে? আমার বাবা কোনো দোষ করতে পারে না। আমার আল্লাহর কাছে বিচার দিলাম, আমার বাবাকে যারা মেরে কাঁদিয়েছে আল্লাহ তাদের বেশি কাঁদাবে। বাবা চলো। আমি দু চোখে কিছু দেখছি না, দু চোখ ঝাপসা হয়ে গেছে। আশেপাশে চিচি শব্দ শুনছি। আরিফ সাহেব তো মুখ ফুটে জোরে সোরে বলেই ফেললো, নিজেও তো মেয়ের বাবা, সি, বিবেকে বাঁধলো না। আমি মনে মনে বলছি, হে আল্লাহ, আর কত কষ্ট দিবে? আমাকে কষ্ট দিয়ে যদি তোমার ভালো লাগে আরো বেশি কষ্ট দাও। রায়সাকে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে অফিস থেকে বের হলাম। সন্ধ্যায় বাসায় এসে বাবা মেয়ে দুইজনকে জড়িয়ে ধরে কাঁদলাম। সন্ধ্যায় রায়সাকে খেতে বললেও রায়সা কিছু খেলো না। এশার আজান হলে অজু করে যখন নামাজে দাঁড়াই, আমার পেছনে কারো একজনের উপস্থিতি টের পাই। সেটা যে অন্য কেউ না, আমার 7 বছর বয়সী মেয়ে রায়সা। নামাজের মোনাজাতে যখন চোখের পানি ফেলছি, তখন খুব অগোছালো ভাবে রায়সা তার ছোট্ট 2 হাত মোবারক আল্লাহর কাছে তুলে ধরে বলছে, ও আমার আল্লাহ, কেমন আছো তুমি? জানো আল্লাহ, আমি ভালো নেই। জানো আমার বাবাইকে পচা আন্টি মেরেছে। আমার বাবা না খুব কাঁদছে। আমার বাবাকে আর কষ্ট দিও না। আমাকে কষ্ট দিতে পারবে না, আমাকে কষ্ট দিও। এই যে দেখো আল্লাহ, আমি কাঁদছি। আমার কান্না করলে কেউ আদর করে না, বাবা ছাড়া। তুমিও কি আদর করবে না আমায়? আমার বাবাইকে আর কষ্ট দিও না। তুমি তো রহিম রহমান। আমার বাবাইকে যারা মেরেছে তাদেরকে কাঁদাবা বলে দিলাম, আমিন। রায়সা মোনাজাত শেষ করে চলে গেল। আমি নামাজ শেষ করে রুমে যেতেই ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরে সালাম দিতে উপাস থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, আপনি কি মিস্টার রাজ? আমি বললাম, জি। আপনি যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে গিয়েছিলেন, আপনার চাকরিটা হয়ে গেছে, পরশুদিন থেকে জয়েন করবেন, ধন্যবাদ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো করিম আঙ্কেলের ফোন পেয়ে। আঙ্কেল অফিসে যেতে বলেছে। মনে মনে ভাবলাম, আঙ্কেলের কথা মতো অফিসে গিয়ে রিজাইন লেটারটা জমা দিয়ে আসবো। সকালবেলা অফিসে গিয়ে কথা ম্যাডামের রুমে ঢোকার সময় সাথী বের হয়ে গেল। দেখলাম সাথীর চোখে পানি। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, ম্যাডাম আসবো? কথা ম্যাডাম চলচল দৃষ্টিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আমি রুমে ঢুকতেই ম্যাডাম বসতে বলল। কথা বলল, রাজ, তোমার সাথে কিছু কথা ছিল। আমি সাহস পাইনি তোমাকে আসতে বলার, তাই বাবাকে দিয়ে বলিয়েছি। আমি বললাম, আপনার বলার আগে আমার কিছু কথা বলার আছে। ম্যাডাম, প্রথমত আপনাকে ধন্যবাদ বিপদের সময় আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য, তারপর অফিসে চাকরি দেওয়ার জন্য। তবে আমি আপনার সম্মান রাখতে পারিনি।
আর চরিত্রহীনের পক্ষে সম্মান রাখাও সম্ভব না। কথা বলল, রাজ আমাকে বলতে দাও। আমি বললাম, আপনি যা বলবেন তা আমি জানি। আপনি চান না কোনো চরিত্রহীন আপনার অফিসে কাজ করুক। এতদিন দয়া দেখানোর জন্য ধন্যবাদ। এই নেন আমার রিজাইন লেটার। আসি। আমি চেয়ার থেকে উঠে যখনই রুম থেকে বের হব তখনই পা দুটো সরাতে পারছি না। নিজের দিকে চেয়ে দেখি কথা পা দুটি জড়িয়ে ধরে আছে। ম্যাডাম কি করছেন? কেউ দেখলে কি বলবে? কার পা ধরেছেন আপনি? একটা চরিত্রহীনের পা যে মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। কথা বলল, রাজ প্লিজ স্টপ। আর বলো না, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে অপমান করেছি, তোমার গায়ে হাত তুলেছি। প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি বললাম, আশ্চর্য, ক্ষমা কেন চাচ্ছেন? আপনি ঠিক কাজ করেছেন। প্লিজ ম্যাডাম, কেউ দেখার আগে পাটা ছেড়ে দেন। কথা বলল, রাজ তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত পা ছাড়বো না। আমি বললাম, ম্যাডাম, গরিবরা মনে রাগ পুষে রাখে না। তারা জানে বড় লোকদের চর খাওয়ার জন্যই হয়তো তাদের জন্ম। আর ক্ষমা সেটা তো অনেক আগেই করে দিয়েছি, এখন পা ছাড়েন। কথা বলল, সত্যি আমাকে ক্ষমা করেছ? আমি বললাম, হ্যাঁ করেছি, তবে একটা কথা মনে রাখবেন, আপনারা যেমন রক্তে মাংসে গড়া মানুষ, আপনাদের যেমন মন আছে তেমনি আমাদের মতো গরিবদেরও মন আছে। তাই কারো সম্পর্কে না জেনে এমন করবেন না। কথা বলল, জানো রাজ, সত্যি বলতে আমি তোমার পাশে কেন জানি অন্য কাউকে সহ্য করতে পারি না। কাল যখন তোমার উপর সাথী পড়েছিল আর সাথীর ঠোঁটে লিপস্টিক লেগেছিল তখন আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমার ছোটবেলা থেকে একটু রাগ বেশি, বাট কাল সাথী যখন বলেছে তুমি তাকে কিস করেছো তখন রাগ চেক দিতে পারিনি। জানি তোমার প্রতি আমার কোনো অধিকার নেই, তারপরেও এসব আমার সহ্য হয় না, খুব কষ্ট হয়। জানো কাল রাতে যখন সাথী ফোন দিয়ে বলল, দোস্ত তোমার না সাথী নিজের ইচ্ছায় তোমার উপর পড়ে গিয়েছিল আর সাথী নিজের ইচ্ছায় তোমাকে কিস করতে গিয়েছিল, তুমি ওকে সরিয়ে দিয়েছিলে। সাথী মজা করেই আমাকে বলেছিল তুমি ওকে কিস করেছো, কিন্তু আমি সেটা বুঝতে না পেরে তোমাকে সবার সামনে অপমান করেছি। সাথী কাল সবার সামনেই বলতে চেয়েছিল কিন্তু পারিনি। প্লিজ রাজ, আমাকে ক্ষমা করে দিও। আমি বললাম, আচ্ছা, রিজাইন লেটারে সাইন করে দিলে খুশি হতাম। কথার চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব। এমন সময় সাথী এসে বলল, দোস্ত রাজকে নিয়ে একটু তোর রুম থেকে বেরো। কথা আমাকে নিয়ে তার রুম থেকে বের হতেই দেখে অফিসের সব স্টাফরা দাঁড়িয়ে আছে। আমি সবাইকে দেখে চমকে গেলাম। সাথী বলল, হঠাৎ কর্মচারীদের মাঝে একজন বলে উঠল, চরিত্রহীন লোকটা আবার কেন এসেছে? সাথী কথার কাছে এসে বলল, আপনাদের সবাইকে আমি চিনি না, আপনারা হয়তো আমাকে চিনেন না। যাই হোক, আমি সাথী, তোমাদের ম্যাডামের বান্ধবী। তোমরা মিস্টার রাজকে তো চিনো, সবাই তাকে চরিত্রহীন বলেই চিনো, তাই না? আমি সাথীর কথা শুনে মাথাটা নিচু করে ফেললাম। সাথী বলল, শুনেন তাহলে, আপনারা সেই চরিত্রহীন রাজকেই আজ সবার সামনে বলছি আমি রাজকে ভালোবাসি। বলতে গেলে নিজের থেকেও বেশি ভালোবাসি। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কথা ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম কেমন জানি রাগে ফুলতেছে, কিন্তু কিছু করার নেই। সাথী বলল, কি হলো, আপনারা অবাক হলেন? একটা চরিত্রহীনকে কেন নিজের থেকে ভালোবাসি? তাহলে শুনুন, রাজ কালকে আমাকে কিস করেনি। আমি রাজের উপর পড়ে গিয়ে যখনই কিস করতে চেয়েছিলাম তখনই সে মুখ সরিয়ে নেয় আর ফলস্বরূপ রাজের গালে লিপস্টিকের দাগ বসে যায়। কিন্তু আমি উঠে গিয়ে কথাকে বলি, রাজ আমাকে জোর করে কিস করেছে। আমি কথাটা মজা করেই বলেছিলাম, কারণ কথা জানতো আমি রাজকে অনেক আগে থেকেই ভালোবাসি। কথাকে বলতেও বলেছিলাম যে রাজকে বলিস আমি ওকে ভালোবাসি। আর গতকাল কথা আমার মজাকে নিয়ে এত বড় একটা ঘটনা করে ফেললো। আমি পরে বলতে চেয়েছিলাম, বাট কথা আমার কথা শুনেনি। পরে আপনাদের সবার সামনে বলার সাহস হয়নি। আর আপনাদের সহকর্মী কোনো চরিত্রহীন নয়, চরিত্রহীন কেউ থাকলে আমি। আজ আপনাদের সবার সামনে কথাগুলো বললাম, এতে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। আর রাজ, আমি তোমাকে সবটা জেনেও তোমার পায়ের নিচে একটু আশ্রয় চাই। আর রাজ, আমি তোমার সবটা জেনেও তোমার পায়ের নিচে একটু আশ্রয় চাই, দিবে? কথা বলল, এই সাথী কি বলছিস এইসব? রাজের মেয়ে আছে, তোর বাবা মা মানবে না, পাগলামি করিস না। সাথী বলল, কথা আমি সবটা ভেবেই বলছি, আমার প্রকৃত আশ্রয় রাজের পায়ের নিচে। রাজ, আর সবার সামনে বলছি আমি তোমাকে ভালোবাসি, তোমার বুকে একটু জায়গা দিবে? এই বলে যখনই সবার সামনে রাজের হাতটা ধরে সাথী, তখনই আমি সাথীর গালে চর বসিয়ে দিলাম। লজ্জা করে না এতগুলো মানুষের সামনে ভালোবাসার কথা বলতে? ভালোবাসা কি আপনার বাবা মাকে জিজ্ঞেস করেন। আর থাপ্পড়টা দিলাম আপনার পাগলামোর জন্য। আপনার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় জানেন? এতগুলো মানুষের সামনে আমাকে ভালোবাসেন কথা বলতে নিজের বাবা মার মাথা নিচু করতে লজ্জা করে না? আর যেই মেয়ে বিয়ের আগে অশ্লীলতা করে, কিস করতে যায়, সেটা পতিতা পল্লীতে যাওয়া কোনো পুরুষ নামে কাপুরুষের শোভা পায়। আপনাকে বিয়ে করার পর্দায় থাকেন আর নেক্সট টাইমে আমাকে বলবেন না আমাকে ভালোবাসেন। সাথী বলল, আমি কিছু জানি না, আমি তোমাকেই ভালোবাসি আর ভালোবাসবো। আমি বললাম, ভালোবাসা বাজারের পণ্য নয়, আমাকে ক্ষমা করবেন। সাথী বলল, সত্যি রাজ, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি যা করেছি সব অন্যায় করেছি।
তবে এটা ঠিক, তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। একদিন আমি প্রমাণ করে দিব তুমি শুধু আমার। আমি কিছু বললাম না, শুধু মনে মনে বললাম রিয়া আর সাথীর দুইজনের মাঝে কতটাই পার্থক্য। সাথী চোখের পানি মুছতে মুছতে চলে গেল। কথা ম্যাডাম নিজের রুমে চলে গেল। অফিসের সবাই একে একে এসে সরি বলে যাচ্ছে। আমি মুচকে এসে মনে পাথর চেপে বলছি ইটস ওকে। নীলিমা বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, কি হলো, কাঁদছিস কেন? নীলিমা বলল, ভাইয়া না জানে কাল আপনাকে কি সব বলেছি। আমি বললাম, আরে পাগলি, তুই তো জানতিস না। সবাইকে বললাম আমি আর আসবো না, তোমরা ভালো থেকো। অফিসের সবাই বলল, রাজ ভাই তুমি অফিসে না আসলে আমরাও আসবো না, ম্যাডাম তোমাকে আর তাড়াতে পারবে না। আমি বললাম, আরে আমি নিজ ইচ্ছায় চলে যাচ্ছি, প্লিজ তোমরা এমন কিছু করো না যেন অফিসের কোনো ক্ষতি হয়, এটা তোমাদের প্রতি আমার অনুরোধ। অফিস থেকে বের হওয়ার সময় দেখলাম কথা ম্যাডাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চোখের ভাষা বোঝার সাধ্য যেন কারণ নেই। বিকেলে রায়সাকে নিয়ে আসতে স্কুলে গেলাম। স্কুল থেকে আসার পর রান্না করে রায়সাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রিয়ার ছবিটা নিয়ে কাঁদছিলাম। রাত 9টা বাজে। এমন সময় করিম আঙ্কেল ফোন দিয়ে বলল তাদের বাসায় যেতে। আমি সকালে যেতে চাইলেও তিনি রাতেই যেতে বললেন। আমি একা যাবো ভেবে যখনই রুম থেকে বের হব তখনই রায়সা বলে উঠল, বাবাই কোথায় যাচ্ছ? আমিও যাব। আর বাবাই তুমি এই পচা মেয়ের ছবি বুকে নিয়ে কাঁদলে কেন? আমি বললাম, রায়সা তুমি না ঘুমিয়েছিলে? রায়সা বলল, আমার বাবাই কাঁদবে আর আমি ঘুমাবো? এটা সম্ভব কিভাবে বাবাই? তুমি জানো না তোমার চোখের পানি দেখলে আমার খুব কষ্ট হয়। আমি বললাম, আচ্ছা আর কাঁদবো না, চলো মামনি, আমি আর তুমি বেড়াতে যাব। রায়সা বলল, আচ্ছা। রায়সাকে নিয়ে ম্যাডামের বাড়িতে যেতেই রায়সা বলল, বাবাই তুমি এখানে আসলে কেন? আমি বললাম, বেড়াতে মামনি। রায়সাকে নিয়ে ভেতরে যেতেই আঙ্কেল আমাকে ডেকে নিয়ে বলল, বাবা রাজ, আমি তোমার বাবার বয়সী। আজ তোমার বাবা যদি তোমার কাছে একটা অনুরোধ করত তুমি রাখতে না? আমি বললাম, আঙ্কেল বলেন, কি বলবেন? আঙ্কেল বলল, বাবা তুমি অফিস থেকে যেও না, আমার মেয়েটা তোমার সাথে খুব অন্যায় করেছে জানো বাবা। কথা গত রাত থেকে এক ফোঁটা পানিও স্পর্শ করেনি, আমাকে জড়িয়ে ধরে সব বলেছে। তোমার সাথে যে অবিচার করেছে কথা নিজেকে ক্ষমা করতে পারছে না। বাবা আমার মেয়েটাকে ক্ষমা করে দিও, আর অফিস থেকে যেও না প্লিজ, তোমার কাছে বুড়ো বয়সে অনুরোধটা করলাম, দেখো বাবা। আমি বললাম, আচ্ছা আঙ্কেল যাব না। আঙ্কেল বলল, রাজ শুনে বড় খুশি হলাম, চলো সবাই মিলে ডিনার করি। আঙ্কেল কথা ম্যাডামকে ডিনার রেডি করতে বলল। ডিনার শেষ করে আঙ্কেলের সাথে কথা বলতে বলতে রাত প্রায় 12টা বেজে যায়। আঙ্কেল থাকতে বললেও রায়সাকে নিয়ে চলে আসি। একটা রিক্সা করে যখনই আসছিলাম হঠাৎ রাস্তার পাশে একটা কার দাঁড়ানো দেখি। আর একটু সামনে যেতেই গলির মুখে মেয়ে কণ্ঠে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনলাম। রিক্সাওয়ালাকে দাঁড়াতে বললে রিক্সাওয়ালা দাঁড়ালো। রায়সাকে রিক্সায় রেখে গলির মুখে নতুন বিল্ডিং এর কাজ চলছে, সেখানে 3জন ছেলেকে দেখলাম। একটা মেয়েকে জোর করে রেপ করার চেষ্টা করছে। আমি কি করব ভাবতে পারছি না। বিল্ডিং স্লাইডে পড়ে থাকা একটা 2 হাত লম্বা কাঠ দিয়ে একজনের শরীরে বাড়ি দিতেই বাকি 2জন আমার দিকে তেড়ে আসে। কাঠ দিয়ে কয়েকটা এলোপাতাড়ি বাড়ি মারতেই রিক্সাওয়ালাও এসে পড়ে। তারা আমাদের 2জনকে দেখে ভাবে আরো মানুষ আছে। এভাবে পালাতে যাওয়ার আগেই আমাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে কপালের কিছু অংশ কেটে যায়। এদিকে দেখি মেয়েটার বুকের কাপড় ছিঁড়ে ফেলেছে। বাধ্য হয়ে নিজের শার্টটা মেয়েটার গায়ে জড়িয়ে দিয়ে মেয়েটার মুখের দিকে যখনই মোবাইলের ফ্ল্যাশ মেরেছি তখনই আমার বুকের ভেতরটা কেমন করে উঠলো। সেই দেখি রিয়াকে ওঠানোর সাহস পাচ্ছি না। রিয়াকে নিয়ে রায়সাকে নিয়ে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার দেখে বলল তেমন কিছু হয়নি, ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে। নার্স এসে বলল, আপনার কি হয়? রায়সা বলে ফেললো, আমার মম হয়, আর এটা আমার বাবাই। কথাটা বলেই জিভে কামড় দিল। নার্স বলল, আশ্চর্য, আপনার কপাল থেকে তো রক্ত ঝরছে। আমি বললাম, ঝরতে দিন, এর চেয়ে বেশি রক্তক্ষরণ যে আমার বুকে হচ্ছে। নার্স বলল, কিছু বললেন? আমি বললাম, না কিছু বলিনি, চলেন আপনার কপালে কাটা অংশের ড্রেসিং করে দিই। আমি কপালে ব্যান্ডেজ করে এসে দেখি রায়সা রিয়ার মাথার কাছে এসে ঝিমাচ্ছে। আমি আর বলতে পারলাম না, মামনি এটা তোমার মম হয় না। কি যেন অদৃশ্য মায়ায় রিয়ার পাশে বসে পড়লাম। নিজের অজান্তেই রিয়ার কপালে হাত রাখলাম। কে যেন বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে।